নমস্কার, আমি আজ স্ট্যান্ডার্ড টুর ইতিহাস করাবো। তো দেখো, আজকের আগে আমরা দুটো ক্লাস নিয়েছি, মানে এই ক্লাসের আগে, আর সেই দুটো ক্লাস তো পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট, এবং সেই সঙ্গে এই তিনটে চ্যাপ্টার নিয়েই থার্ড টার্মিনালের আমরা স্ট্যান্ডার্ড 12 ইতিহাস পরীক্ষা নেব। ঠিক আছে, তোমরা এই তিনটে টার্মিনালের যে এই তিনটে চ্যাপ্টার যেগুলো আমরা পড়িয়েছি বা আমি পড়িয়েছি আর তোমরা পড়ছো যেগুলো, সেগুলো একটু মন দিয়ে পড়বে আর একটু ভালো করে, আর এর সঙ্গে এটাকেও করবে। ঠিক আছে, দিলে দেখবে থার্ড টার্মিনালের যা কিছু প্রশ্নপত্র, যা কিছু আমাদের সিলেবাস মোটামুটি আমরা কমপ্লিট করব। ঠিক আছে, এই তিনটেই পরীক্ষা হবে, আবারও বলে দিচ্ছি, এই থার্ড টার্মে যে তিনটে পড়িয়েছি। দেখো, আজকে আমরা পড়াবো, দেখো আজকের পাঠের নাম হচ্ছে গোষ্ঠী জীবন। ঠিক আছে, আমরা দেখবে তোমাদের এটা আছে নবম পাঠ, নবম পাঠে রয়েছে গোষ্ঠী জীবন কী। তাহলে দেখো, এটা জানা দরকার। এটা তোমরা উঁচু হলে আরও যখন পড়বে, ইতিহাস পড়বে 3, 4 বা তার আরও, তখন গোষ্ঠী জীবনকে সম্পর্কে যে ধারণাটা হয় সেটা সম্পর্কে আরও জানতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা ছোট করে জেনে নিই যে দেখো, মানুষের একে অন্যের প্রয়োজনে, ঠিক আছে, মানুষ, অবশ্যই বলছি মানুষের কথা, কারণ মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল, আর কোনো প্রাণী সেভাবে গোষ্ঠীবদ্ধ হতে পারেনি। হ্যাঁ, মানুষের একে অন্যের প্রয়োজনে নিয়মকানুন মেনে একসাথে থাকা বা বসবাস করাকে বলে গোষ্ঠী জীবন। বোঝা গেছে তো? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নেই কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা, বুঝতেই পারছো, মানুষেরা যখন একে অন্যের প্রয়োজন, আমার প্রয়োজনে অন্য, অন্যের প্রয়োজনে আমি, ধরো আমরা যারা পাশাপাশি বসবাস করি, তোমরা দেখবে খেয়াল করে, কোনো আমাদের অসুবিধা হলে আমরা তাদের বাড়িতে গিয়ে সেই সমস্যাটা মিটিয়ে আসি, তাই তো? আবার দেখবে তার কারোর যদি অন্য কিছু প্রয়োজন থাকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। অর্থাৎ এই যে একে অন্যের প্রয়োজনে নিজেরা রয়েছি, একসঙ্গে বসবাস করছি, এই নয় যে আমি তার বাড়িতে কোনোভাবে সাহায্য করব না, বা হ্যাঁ সে আমাকে কোনোভাবে সাহায্য করবে, এরকম নয়। যারা আমাদের পাড়াতে যারা কম বেশি বসবাস করি, তারা দেখবে প্রত্যেকেই একে অন্যের সাহায্য বা সুবিধা অসুবিধাগুলো দেখার চেষ্টা করি, তাই না? তো এখানে সেটাই বলছে, এবং অবশ্যই গোষ্ঠীতে থাকলে কিছু নিয়মকানুন মেনে আমাদের থাকতে হয়। আমরা আমাদের মতো থাকলে, এলোমেলোভাবে থাকলে সেটাকে ভালো দেখায় না, বা সেটা ভালো হয় না। ঠিক আছে, তার জন্য আবার কিছু আমাদের বিধি রয়েছে, সেইগুলো আমাদের অনেক সময় শাস্তির ব্যবস্থা থাকে। তাই আমরা কি করি, নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করি। আমরা জানি অনেক ধরনের নিয়মকানুন আমাদের সমাজে রয়েছে, গোষ্ঠীর মধ্যে রয়েছে, প্রত্যেক গোষ্ঠী থেকে আবার নিয়মকানুনগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তাদের কিছু যে সমস্ত কাজকর্মগুলো, সেগুলোর কিছু আমাদের থেকে একটু আলাদা। হ্যাঁ, সে ধর্মীয় দিক থেকে হোক, বা সে অন্যান্য সামাজিক যে সমস্ত ভাগগুলো রয়েছে, বিভিন্ন দিক থেকে আমি সেটাই বলছি। অর্থাৎ প্রত্যেকের নিয়মকানুন কিছুটা আলাদা রয়েছে, বুঝলে? অর্থাৎ আমি যেই গোষ্ঠীতে বাস করব, যেই গোষ্ঠীর মধ্যে বাস করব, সেই গোষ্ঠীর যে নিয়মকানুন আছে সেইটা কিন্তু আমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলেই তো, নিয়ম যদি না মানি তাহলে তো একসাথে বসবাস করার কোনো হলোই না। তাহলে নিয়মকানুন মেনেই তো একসাথে বসবাস করবো, অথচ নিয়ম মানবো না, এটা হতে পারে না, এটা পরস্পর বিরোধী একটা। হ্যাঁ, বোঝা গেল? এবার এটা সূচনা হয়েছিল কবে? সূচনা কালটা, ঠিক আছে, ঠিক আছে। দেখো, এর সূচনা হয়েছিল কৃষি, আমরা আগের অধ্যায় দেখেছিলাম, যে একটা অধ্যায় পড়েছিলাম কৃষিকাজ বা চাষবাস কেমন করে শিখেছিল। সেখানে বলেছিলাম যে কৃষিকাজের ফলে কিন্তু একটা সুবিধা, মানুষদের গোষ্ঠী জীবনের দিকে আবার ঝোঁকটা বেড়ে গেল, এবং তারা আরও গোষ্ঠীবদ্ধ হলো, বিভিন্ন কারণেও হয়তো বলেছিলাম সেখানে। তো দেখো, সেই কৃষিকাজ আর এই গোষ্ঠী জীবন আরও প্রকট হলো, মানে গোষ্ঠী জীবনকে আরও আমরা বুঝতে পারলাম, সেটা সম্ভবত লৌহ যুগে। হ্যাঁ, এই সময় কৃষিকাজটা, গোষ্ঠী জীবনের যে ধারণাটা আরও কিন্তু মানুষ বুঝতে পারছে, বা তারা গোষ্ঠীবদ্ধ হচ্ছে। হ্যাঁ, বোঝা গেল? তাহলে এখানে কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই গোষ্ঠীগুলো হচ্ছে কেন, তাই না? এই গোষ্ঠী জীবন মানে আমি বলছি যে একসঙ্গে সবাই বসবাস করা, মিলেমিশে একের অন্যের প্রয়োজনে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন আমরা গোষ্ঠীবদ্ধ হব? কোনো প্রয়োজন আছে কি? আদিম মানুষ তো বেশ ভালোই ছিল, একা ছিল, কিন্তু যখন তারা প্রয়োজন বুঝলো যে না, আমাদেরকে দলবদ্ধ হতে হবে, পশুর আক্রমণ, নানা জিনিস রয়েছে, একসঙ্গে তারা থাকলো। হ্যাঁ, কিন্তু গোষ্ঠীটা তাদের থেকে আরেকটু আলাদা, আরেকটু উন্নত একটা চিন্তাভাবনা। দেখো, গোষ্ঠী জীবন কয়েকটা আমি কারণ লিখেছি। প্রথমত আমরা বলেছিলাম চাষবাসের ফলে গোষ্ঠী জীবন হচ্ছে, কারণ দেখো চাষবাস একটা বিষয়, হ্যাঁ, যেখানে দেখো যার ফলে কি হচ্ছে, মানুষের হাতে কিন্তু অনেক সম্পদ বা এগুলো ধীরে ধীরে চলে আসছে ধীরে ধীরে। এবার কিছু গোষ্ঠীর মানুষ কি করলো, তারা
নিজেদের হাতে নিজেরা একটু বেশি কষ্ট করে একটু বেশি ফসল ফলালো, তখন তাদের মধ্যে একটা চিন্তা চলে এলো যে আচ্ছা আমি তো কষ্ট করে ফলাচ্ছি ফসল বা ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা তো আমার বেশি পাওয়ার কথা, অধিকার। তোমরা অনেক সময় বা আমরাও ভাবি যে যেহেতু এটা আমার, আমি আয় করছি, আমি ইনকাম করছি, তাহলে এই জিনিসটা সম্পূর্ণ আমার অধিকার থাকবে। স্বাভাবিক এই চিন্তাটা প্রত্যেকের আছে। তখনও মানুষের মধ্যে এই যখন বিভিন্ন সম্পদগুলো এলো, তখন মানুষের মধ্যে এই চিন্তাগুলো চলে এলো, ঠিক আছে, যে আমরা যেহেতু আমাদের জিনিস, তাহলে আমরা ওকে দেবো না। তখন একটা আলাদা একটা পৃথক যে ভাব, হ্যাঁ, একটা আলাদাভাবে থাকার গোষ্ঠীবদ্ধ হয়ে, অবশ্য আমি একজনের উদাহরণ দিয়ে হয়তো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু একটা গোষ্ঠীর যখন মানুষ, তারা তাদের স্বার্থটা একই ধরনের, এরকম। তো যাই হোক, চাষবাস করে মানুষের মধ্যে কিন্তু এই গোষ্ঠীবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা, আর চাষবাসের কারণেও তো মানুষকে একসঙ্গে হতে হবে, তাই না, একত্রে বসবাস করতে হবে। চাষের অনেক লোকজন প্রয়োজন, হ্যাঁ, চাষের বিভিন্ন কাজকর্মের জন্য তাদের প্রয়োজন, তো সেগুলোর জন্য লাগবে। তাহলে গোষ্ঠী জীবন কেন দরকার বুঝতেই পারছো তুমি, আর তোমরা বুঝতে পারছো চাষবাসের একটা কারণ হয়েছিল গোষ্ঠী জীবনের দিকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে। আরেকটা দেখো, শ্রম বিভাজন। যখন চাষবাসের পর না বিভিন্ন দেখবে চাষবাসের জন্য অনেক কিছু মাটির জিনিসপত্র লাগছে, লাঙ্গল লাগছে, হ্যাঁ, অনেক জিনিস ধীরে ধীরে লাগছে। তাহলে সেই যে কাজগুলো করার জন্য তো অন্য মানুষের প্রয়োজন, সবাই তো আর একই ধরনের কাজ করতে পারে না। বাস তারপরে কি, দেখো কাজের বিভাজন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আলাদা হয়ে যাচ্ছে। কেউ কুমোরের কাজ করছে, কেউ লোহার কামারের কাজ করছে, ঠিক আছে, কেউ আবার চাষবাসের শুধু চাষবাস করছে, এই ধরনের আমি বলছি। তো এবার সমবিভাজন হয়ে গেল। সমবিভাজন হয়ে গেল, দেখো যারা লোহার কাজ করছে তারা নিজেদের একটা আলাদা গোষ্ঠী হিসাবে পরিচয় দিল। আবার যারা চাষবাস করছে তারা কৃষক বলে, একটু লিখলে মনে ভালো হয়, তারা নিজেদেরকে কৃষক সম্প্রদায় বা গোষ্ঠী বলে একটা পরিচয় দিচ্ছে। কুমোরেরা তারা আবার, এগুলো মূলত কাজের বিভাজনের কারণে হচ্ছে, আলাদা হচ্ছে। এইভাবে করে কিন্তু কাজে অনুযায়ী, শ্রম অনুযায়ী কিন্তু গোষ্ঠীগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো আমাদের অত ডিটেলসে দরকার নেই, আমরা শুধু জানবো যে শ্রম বিভাজন হলো, অর্থাৎ কাজের যে ভাগ হয়ে গেল, সেটা কিন্তু গোষ্ঠী জীবনকে আরও প্রকট করে তুলছে, ঠিক আছে। আরেকটা দেখো, ব্যক্তিগত সম্পত্তি। মানুষের, আমি একটু আগে বলছিলাম যে আমাদের হাতে যখন অনেক সম্পদ আসছে, তখন আমরা চাইছি কি, বা আমাদের কোনো কয়েকজনের কাজ করে একসঙ্গে যখন পাচ্ছি একটা জিনিস, সেটা অন্য কাউকে বা অন্য গোষ্ঠীকে, অন্য দলকে ভাগ দেওয়ার জন্য আমরা রাজি থাকছি না। তখনই আমাদের একটা আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমি একজনের ভাবলে যেরকম হবে, ঠিক কয়েকজনকে মিলে ভাবলে যে এদের স্বার্থ একটা, তাদের স্বার্থ একটা, সেরকম করে করলেও কিন্তু বোঝা যাবে। তো দেখো, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কি বললাম, যে গোষ্ঠী জীবন গড়ে উঠছে প্রধানত এই, আরও অনেক কারণ আছে, তো প্রধানত তোমরা এই তিনটে মনে রাখার চেষ্টা করো। এবার দেখো, গোষ্ঠী হলো, গোষ্ঠী গড়ে উঠলো, কিন্তু গোষ্ঠীটাকে তো পরিচালনা করতে হবে। কে করবে বলো? হ্যাঁ, একজন বড় লোক, হ্যাঁ, বুড়ো লোক নয়, বড় লোকের দরকার, তাই না? হ্যাঁ, তবে হ্যাঁ, প্রথমে কিন্তু যখন গোষ্ঠী গড়ে উঠছে মানুষের মধ্যে, আদিম, আমি যখন প্রাচীনকালের কথা বলছি, তখন সেই যে গোষ্ঠীগুলো গড়ে উঠছে না, প্রথমে কিন্তু এই মহিলারা, ঠিক আছে, মহিলারা কী করছে, গোষ্ঠীকে পরিচালনা করছে, ঠিক আছে, তারাই গোষ্ঠীর নেতা হচ্ছে, তাদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন, আমরা মায়েদের খুব সম্মান করতাম প্রথম, এখনও করি, তো প্রত্যেকেই তো মাকে খুব শ্রদ্ধা করি। এবার তখনও মায়েদের প্রচণ্ড শ্রদ্ধা করা হতো, সম্মান করা হতো, এবং কোনো কাজে তারাই এগিয়ে যেত মায়েরা। ফলে মহিলাদের বা মায়েদের কিন্তু আমরা গোষ্ঠীর নেতা হিসেবে দেখেছিলাম। কিন্তু দেখা গেল এই বিভিন্ন কারণে, হ্যাঁ, এই যে বলছি না, বিভিন্ন কারণে, স্বার্থের কারণে, ব্যক্তিগত সম্পত্তি, এইসবের কারণে কিন্তু বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা ট্রাসেল, মানে দ্বন্দ্ব তৈরি হলো, হ্যাঁ, ঝগড়াঝাটি, যদি সোজা কথায় বলি। তো সেই ঝগড়াঝাটি তৈরি হওয়ার ফলে একটু মারামারি, মানে বুঝতেই পারছো, একটু গায়ের শক্তির ব্যাপার চলে আসে, তাই না। সেখানে মহিলারা একটু কমজোরি, মানে অতটা পেরে ওঠেন না, হ্যাঁ, লড়াইতে। তো তখন তারা কি করলো, যিনি শক্তিশালী বলবান নেতা, তাকে দেওয়া হলো। তারপরে কি হল না, তার আগে একটু ছিল, দেখো, এরপর মহিলাদের পরে বয়স্ক মানুষ এলো, যারা বুড়ো বয়স্ক, হ্যাঁ, বয়স্করা এলো, ঠিক আছে, বয়স্ক মানুষ এলো। এবার তারপর দেখো, বয়স্ক মানুষের পরে এলো কারা, বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান, যারা বয়স্কদের দিয়েও, মানে বুড়ো মানুষদের দিয়েও হয় না অনেক সময়, ঠিক আছে। তবে বুদ্ধিমান বা বলবান, দুটোই লাগবে, ঠিক আছে। বুদ্ধিমান আর বলবান মানুষের প্রয়োজন আছে। তাহলে আমরা কি করলাম, প্রথমে মহিলারা ছিল, তাদের হলো না, তারা পারলো না। তারপরে বয়স্করা ছিল, বয়স্করাও পারলো না, ঠিক আছে। এবার দেখো বুদ্ধিমানেরা এলো,
তারাই কিন্তু পরে গোষ্ঠীর হালটাকে ধরলো, আর এরাই হলো গোষ্ঠীপতি বা গোষ্ঠীর নেতা হয়ে গেল। এরাও ছিল প্রথমের দিকে বয়স্ক যারা ছিল। তারপরে দেখো এই যে গোষ্ঠীর নেতা হয়ে গেল, এবার প্রশ্ন আসতে পারে যে আমি একটু বলছি গোষ্ঠীর মহিলা কেন, গোষ্ঠীর নেতার কেন প্রয়োজন হচ্ছে, বা এরা কেটে যাওয়ার পর এরা আসছে কেন, মানে এদেরকে আর ভরসা পাচ্ছে না। এইখানে দেখো দুটো কারণ রয়েছে। গোষ্ঠী চালাতে গেলে বুদ্ধির দরকার। তো দেখো সেই বুদ্ধি করে এবং শক্তি দরকার, দুটোই দরকার, তাই এরা টিকে গেল নেতা হিসাবে। এবং সেই সঙ্গে আরও দুটো তিনটে জিনিস গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে এরা নিশ্চয়ই অতটা পারছে না শান্তি শৃঙ্খলা রক্ষা করতে, বুঝতেই পারছো, বুদ্ধিমান আর বলবানরা সেটা পারছে। আর একটা জিনিস দেখো খুব ইন্টারেস্টিং, গোষ্ঠীর কাজকর্ম সুন্দরভাবে পরিচালনার জন্য, ঠিক আছে, গোষ্ঠীর কাজকর্মকে সুন্দরভাবে পরিচালনার জন্য কিন্তু নেতার প্রয়োজন। এই যে গোষ্ঠী নেতাদের কথা বলছি, বুঝতে পেরেছো? এবার দেখো এদিকে আর একটা বিষয় ইম্পর্টেন্ট খুবই, গোষ্ঠী পরিচালনার জন্য এটা নেতা তো হলো, অনেক কিছু হলো, তাহলে গোষ্ঠী যে চালিত হবে কি করে, কিভাবে? এখানে আমি কয়েকটা পয়েন্ট লেখার চেষ্টা করি। দেখো গোষ্ঠী পরিচালনার জন্য কি কি তৈরি হলো, মানে কি কি দরকার? বুদ্ধিমান ও দক্ষ নেতা, যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম না, যে এরা কম বেশি পারছে না, বুদ্ধিমান আর বলবান লোকের দরকার। তাহলে বুদ্ধিমান, আর একটা জিনিস তো অভিজ্ঞ হলে খুবই ভালো হয়, ঠিক আছে, হ্যাঁ অভিজ্ঞ, ঠিক আছে, তো অভিজ্ঞ, ঠিক আছে, অভিজ্ঞ মানুষের দরকার। বুদ্ধিমান দক্ষ নেতা আর অভিজ্ঞ মানুষের দরকার। আর একটা দেখো গোষ্ঠী পরিচালনার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, আমরাও মেনে চলি, নিয়ম কানুন, ঠিক আছে। এই নিয়ম কানুনের জন্য কিন্তু নিয়মকানুনটা কিন্তু গোষ্ঠী পরিচালিত হতে গোষ্ঠীকে সাহায্য করতো। অর্থাৎ এটা কারা বানালো? এই যে বুদ্ধিমান, বলবান, দক্ষ, অভিজ্ঞ মানুষ, এরাই বানালো, ঠিক আছে, যে কী করে আমরা চলবো, নিয়ম না মানলে কী হবে। তারপর দেখো আইন, এই নিয়মকানুন আর আইন এই দুটো কিন্তু একটু ডিফারেন্স আছে, একই কিন্তু ভাববে না কেউ, এটা উঁচু ক্লাসে গেলে আর একটু ডিটেলস পড়বে। হ্যাঁ, সুতরাং দেখো এই নিয়মকানুন কিন্তু আমরা মেনে চলি, এটাও আমরা মেনে চলি, এটাও মেনে চলি আমরা, আর এটাও মেনে চলি। কিন্তু এখানে যদি আমরা না মানি, মানতে নাও পারো তুমি, কিন্তু আইনটাকে তোমাকে মানতেই হবে। আইন না মানলে তোমাকে চরম শাস্তি দেওয়া হতে পারে, মানে আইনের নিয়ম মেনে। নিয়মকানুনে কিন্তু সেটা অতটাই হয়, নিয়মকানুনে শাস্তির ব্যবস্থা অবশ্যই আছে না মানলে, কিন্তু বাধ্য, মানে এখানে অবশ্যই তোমাকে শাস্তি দেওয়া হবেই, বুঝতে পেরেছো? আইনটা আরও কঠোর, আইনটা এই যে আমাদের এখন দেশ পরিচালনা করা হয় না, দেশ পরিচালনা আইনগুলো রয়েছে, এটা কেউ লঙ্ঘন করতে পারবে না, নিয়ম তুমি লঙ্ঘন করতে পারো, ঠিক আছে, শুধু এইটুকু জেনে রাখো। তো বুঝতে পেরেছো, আমাদের কিন্তু এগুলো রয়েছে, এগুলো পড়তে হবে। আর তো তোমরা চ্যাপ্টার পেছনে দেখবে অনেক প্রশ্ন রয়েছে এখানে অনেকগুলো, যে কি করে এ করা হয়, তো সেগুলো একটু তোমাদের পড়ে নিতে হবে। আর পেছনেও দেখবে তোমাদের এখানে প্রশ্ন আছে, পেছনে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেটাও পড়বে। আর দেখবে 33 পেজেও অনেকগুলো প্রশ্ন তোমাদের রয়েছে। এবার দেখো গোষ্ঠীতে সংঘর্ষ শুরু হলো কেন, এই ধরনের যে প্রশ্নগুলো খুব একটা করতে হবে না, যেগুলো আলোচনা করা হলো না। আরগুলো তো বুঝতেই পেরেছো, খুবই ইম্পর্টেন্ট, এগুলো না পড়লে হবে না। আর সবথেকে লাস্টে যেটা বলি তোমাদেরকে, যেটা আমার এটা তো আর ইতিহাসের লাস্ট ক্লাস, এরপরে এই 3টে ক্লাস পরীক্ষা হবে, আমি এটা বলেও দিলাম। তোমাদের যেটা বলবো, তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করো, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কিন্তু অনলাইন ক্লাস ফলো করবে, আর এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। এগুলো না করলে কিন্তু হবে না। তোমরা 2 থেকে এবার 3তে যাবে, মানে বুঝবে সেখানে ইতিহাসকে আরও ভালো করে পড়তে হবে, সেগুলো পড়াশোনা করবে, আর বানানটা একটু কম ভুল করার চেষ্টা করবে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় পড়াশোনা সংক্রান্ত, তোমাদের তো বলেছি যে তোমরা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্টের অ্যান্সার আমি কিন্তু দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আমি কিন্তু প্রত্যেক দিন চেক করি, কোনো কমেন্ট দেখতে পাই না, শুধু দেখি থ্যাংক ইউ স্যার, হ্যাঁ এই ধরনের করবে অবশ্যই, কিন্তু তোমাদের তো সমস্যাগুলো আগে সমাধান করবে, তাই না, সেগুলো করবে, হ্যাঁ ওইটাই করবে, ওটা আমার আরও বেশি খুশি হব। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ।